ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে ডাব্লিউবিসিএস স্ক্যানার থেকে প্রিভিয়াস ইয়ার হিস্ট্রি শেয়ার করব। তো তোমরা সকলেই জানো, যারা ডাব্লিউবিসিএসের জন্য অনেক আগে থেকে প্রিপারেশান নিচ্ছ কিংবা নতুন শুরু করেছো, যে ডাব্লিউবিসিএসে কিন্তু হিস্ট্রি 200 মার্কসের মধ্যে 50 মার্কসই থাকে হিস্ট্রি। সেখানে থাকে অ্যানসিয়েন্ট, মডার্ন, মেডিয়েভেল, মডার্ন, তার সাথে আইএনএম, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সব মিলিয়ে কিন্তু 50 নাম্বার থাকে। তো তার জন্য হিস্ট্রিটা আমাদের ভীষণ ভালোভাবে করতে হবে। আর আমরা যদি প্রিভিয়াস ইয়ার বেস্ট কোয়েশ্চেনগুলো করি, মানে যারা এখন রিভিশন দিচ্ছ, তো আমার মতোই, কিংবা যারা নতুন করছো, প্রত্যেকের জন্য ভীষণ উপকারী হবে বলে আমার মনে হয়। তো দেখো, এখানে 1999 থেকে 2023 পর্যন্ত একদম ফুললি সলভড রয়েছে। তো আমি আমার নিজের মতো করে সলভ করি। এটা আমি নতুন বই কিনেছি, এর আগেও কিন্তু আমার স্ক্যানার বেশ 2-3টা রয়েছে। এগুলো প্রিভিয়াস যবে থেকে পড়াশোনা শুরু করেছি তখন থেকেই, মানে মেন আমার কিন্তু ডাব্লিউবিসিএসের মেন হাতিয়ার বলতে গেলে স্ক্যানার। তো চলো, আমি এখন আবার এই বই থেকে রিভিশন দেব। তো আমিও নতুনভাবে এই বইটা থেকে করব, তোমাদের সাথেও আমি তার কিছু অংশ শেয়ার করব। তো ফার্স্ট কোয়েশ্চেন কি, আর আজকে আমরা যেটা করছি যে ইন্ডিয়ান যে ফ্রিডম স্ট্রাগল, তোমরা দেখো যারা এই মানে যাদের কাছে এই স্ক্যানারটা আছে তারা কিন্তু বের করে নিতে পারো। এটা কিন্তু আশা করি যে সকলের কাছে আছে। এই দেখো, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, সেখান থেকে আমি আজকে পড়ছি, এবং 1999 থেকে আছে, কিন্তু আমি শুরু করছি 2023 থেকে। তো চলো, এবার ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, দ্য লিডার অফ দ্য গদর পার্টি ইন বেঙ্গল। বাংলায়, বেঙ্গল অ্যান্ড ওড়িশা, বাংলা এবং ওড়িশায় গদর পার্টির লিডার কে ছিলেন? এবং বাংলা এবং ওড়িশায় বলতে গেলে তখন কিন্তু আমাদের হয়ে যাবে যে যিনি বাঘা যতীন। বাংলায় বাঘা যতীন মানে হচ্ছে যতীন্দ্রনাথ মুখার্জি। যতীন্দ্রনাথ মুখার্জি ছিলেন হচ্ছে লিডার বাংলা এবং ওড়িশায়। গদর কথার অর্থ কি? বিপ্লব। তাই বিপ্লবে কে ছিল? বাঘা যতীন। বাঘা যতীন মানে কি? যতীন্দ্রনাথ মুখার্জি। এভাবে তোমরা মনে রাখতে পারো। তো আর যে যতীন্দ্রনাথ মুখার্জি সম্পর্কে বলতে গেলে, উনি কিন্তু যুগান্তর পার্টির সাথে যুক্ত ছিলেন। যতীন্দ্রনাথ মুখার্জি যুগান্তর পার্টির সাথে যুক্ত ছিলেন। 1906 সালে যেটা তৈরি হয়েছিল, যুগান্তর নামে একটা নিউজ পেপারও রয়েছে। এছাড়া যুগান্তর পার্টি সম্পর্কে বলতে গেলে দেখো, যে অরবিন্দ ঘোষের ভাই, অরবিন্দ ঘোষ যুক্ত ছিলেন, ওনার ভাই বারীন্দ্র কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, ওনাদের এই যুগান্তর পার্টিটা ভীষণ ইম্পর্টেন্ট। এটাও কিন্তু সম্ভবত ডাব্লিউবিসির একটা কোয়েশ্চেন, যে যুগান্তর পার্টির সাথে কারা কারা যুক্ত ছিলেন। তাহলে কে কে হবে? বারীন্দ্র কুমার ঘোষ, মানে অরবিন্দ ঘোষের ভাই বারীন্দ্র কুমার ঘোষ, তারপরে অরবিন্দ ঘোষও ছিলেন, তার সাথে ভূপেন্দ্রনাথ দত্ত, তা যতীন্দ্রনাথ মুখার্জি, সকলেই যুগান্তর পার্টির সাথে যুক্ত ছিলেন। তো এইবারে আমরা গদর পার্টি সম্পর্কে পড়ব, যে গদর পার্টিটা অ্যাকচুয়ালি, গদর কথার অর্থ হলো বিপ্লব বা রিভল্ট। তো এটা কোথায় তৈরি হয়েছিল? 1913 সালে ইউএসএর সান ফ্রান্সিসকোতে তৈরি হয়েছিল। সেখানে হেডকোয়ার্টার ছিল বলতে গেলে। ফাউন্ডার কে ছিলেন? ফাউন্ডার ছিলেন লালা হরদয়াল। তাহলে গদর পার্টির ফাউন্ডার ছিলেন লালা হরদয়াল, যিনি জেনারেল সেক্রেটারিও ছিলেন। এছাড়াও যদি বলে ফাউন্ডার প্রেসিডেন্ট অফ গদর পার্টি, তখন কিন্তু হয়ে যাবে সোহান সিং ভাকনা। ভাকনা ছিলেন প্রেসিডেন্ট। তো এগুলো বেসিক ইনফরমেশান গদর সম্পর্কে যেগুলো আসে, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলো, এইবারে আমাদের তো যতীন্দ্রনাথ দাস সম্পর্কে পড়তে হবে, ভীষণ ইম্পর্টেন্ট ডাব্লিউবিসিএসে। তোমরা আশা করি অনেকেই জানো যে যতীন্দ্রনাথ দাস বা যতীন দাস নামে যিনি বেশি পরিচিত, তিনি কিন্তু 63 দিন হাঙ্গার স্ট্রাইক করেছিলেন লাহোর জেলে। তারপরে তিনি মারা গেছিলেন 1929 সালে। এই লাহোর সেন্ট্রাল জেলেই তিনি মারা গেছিলেন 63 দিন হাঙ্গার স্ট্রাইক করে। এটাও আসে ডাব্লিউবিসিএসে, যে যতীন দাস, যার ভালো নাম যতীন্দ্রনাথ দাস, তিনি কত দিনের হাঙ্গার স্ট্রাইক করে মারা গেছিলেন? তিনি কি লাহোর জেলে, যেহেতু লাহোর কনস্পিরেসির সাথে যুক্ত, তার জন্য। আর জেলের যে মানে প্রিজনারদের যে কন্ডিশন ছিল, সেগুলো নিয়ে তিনি স্ট্রাইক করেছেন, মানে খুব বাজে অবস্থা, ব্যাড কন্ডিশন ছিল। তো যাই হোক, এটা একটা ডাব্লিউবিসিএসের কোয়েশ্চেন। এরপরে এমএন রয়, মানবেন্দ্রনাথ রয়, তো ওনার আসল নাম কি বলো তো? নরেন্দ্রনাথ ভট্টাচার্য। এটাও আসে কিন্তু, মানবেন্দ্রনাথ রায়ের আসল নাম ছিল হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। এবং উনি সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এটা তৈরি করেছেন তাশকেন্ট 1920 সালে। তারপরে তিনি ওইটাই আবার কানপুরে তৈরি হলো 1925 সালে, মানবেন্দ্রনাথ রয় তৈরি করলেন। তো দেখো, সেই যে 4টা অপশান আছে না, আমি শুধু কোয়েশ্চেন আলোচনা করলাম না, তার সাথে কিন্তু 4টা অপশান, এবং সেখানে প্রচুর কোয়েশ্চেন আলোচনা করলাম। তো এভাবে যদি তোমরাও নিজেরা পড়ো, তাহলে আমার মনে হয় খুব হেল্পফুল হবে। তোমরাও আমার সাথে সাথে স্ক্যানারটা বের করে নিতে পারো। গদর পার্টি ইনিশিয়ালি এখানে দেওয়া আছে, স্ক্যানারে তো খুব অল্প দেওয়া আছে, মানে কোনোটা কোয়েশ্চেনে 1 লাইন দেওয়া আছে, কোনো কোয়েশ্চেনে নেই, এরকম। তো আমাদের নিজে থেকে খুঁজে খুঁজে পড়তে হবে। তো গদর পার্টি ইনিশিয়ালি নাম ছিল হচ্ছে প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন। তো চলো, এইবারে নেক্সট কি পড়বো? নেক্সট পড়বো হচ্ছে বাল গঙ্গাধর তিলক সম্পর্কে। তো বাল গঙ্গাধর তিলক ওয়াজ গিভেন দ্য এপিথেট অফ লোকমান্য ইউনিভার্সালি রেসপেক্টেড ডিউরিং। কোন সময় তিলককে লোকমান্য
এই যে এপিথেটটা এটা দেওয়া হয়েছিল। তারপরে বালগঙ্গাধর তিলক মানে আমরা জানি হোম রুল মুভমেন্টের সাথে জড়িত ছিলেন এবং তিনি হোম রুল মানে আমরাই শাসন করব, আমরা হচ্ছে ইন্ডিয়ান, আমরাই মানে স্বায়ত্তশাসন, আমরাই শাসন করবো এরকম। তো হোম রুল লীগ তৈরি করেছিলেন বালগঙ্গাধর তিলক এপ্রিল 1916-তে। আর এই 1916 এই হোম রুল মুভমেন্টের সময় ওনাকে কিন্তু লোকমান্য মানে সবাই লোকরা, সাধারণ মানুষের সবাই ওনাকে মান্যতা দিয়ে লোকমান্য টাইটেল দিয়েছিলেন। হোম রুল মুভমেন্টের সময় ওই এপ্রিল 1916 যেটা হোম রুল লীগ যে সময় তৈরি হয়েছিল বেলগাঁওয়ে, কর্ণাটকে। তো এই হলো এবার বালগঙ্গাধর তিলক সম্পর্কে বলতে গেলে উনি একজন এক্সট্রিমিস্ট লিডার ছিলেন, ওনার সম্পর্কে বলতে গেলে কিন্তু শেষ হবে না। এবার তারপরে উনিকে হিস ইমপ্রিজনমেন্ট ইন 1908 কিন্তু ওনাকে কিন্তু জেলে পাঠিয়ে দেওয়া হয়, মান্দালয়ের জেল, বর্তমান যে বার্মা, সেই বার্মার জেলে ওনাকে পাঠিয়ে দেওয়া হয় এবং 6 ইয়ার্সের জন্য, 6 বছরের জন্য সেডিশন বা রাষ্ট্রদ্রোহের জন্য কিন্তু পাঠানো হয়। তো তোমরা আশা করি সকলেই জানো যে বালগঙ্গাধর তিলক সম্পর্কে আমাদের কতটা পড়া উচিত। মানে মারাঠা এবং কেশরী পত্রিকা যে ছিল সেটাও কিন্তু বালগঙ্গাধর তিলকেরই ছিল। এরকম মানে অনেক ইনফরমেশান আছে বালগঙ্গাধর তিলক সম্পর্কে বলতে গেলে। তারপরে তোমাদের যা যা জানা আছে, আমি যে পয়েন্ট বলছি, ধরো তিলক লিখলে, লেখার পরে তিলক সম্পর্কে এই ইনফরমেশানগুলো তোমরা জানো। তো সেই জিনিসগুলো তোমরা যদি মানে শেয়ার করো, লিখো, তাহলে দেখবে যে তোমাদেরও অনেক বেশি মনে থাকবে। যেমন একটা বললাম যে বালগঙ্গাধর তিলক হচ্ছে, ওনাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্টও কিন্তু বলা হয়। তাহলে বালগঙ্গাধর তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কে বলেছিল তোমরা আমাকে কমেন্টে জানাবে। তাছাড়াও তো লোকমান্য বলাই হয়। আচ্ছা বলেই দিই, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলেছিলেন ভ্যালেন্টাইন চিরল বালগঙ্গাধর তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলেছিলেন। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এছাড়াও তিলকের সম্পর্কে বলতে গেলে গণপতি ফেস্টিভ্যাল তিনি চালু করেছিলেন 1893 সালে। তার পাশাপাশি তিনি শিবাজি ফেস্টিভ্যাল চালু করেছিলেন 1895। তারপর নো রেভিনিউ ক্যাম্পেইন চালু করেছিলেন মহারাষ্ট্রে। এছাড়াও ডেকান এডুকেশন সোসাইটি, সেটাও বালগঙ্গাধর তিলক তৈরি করেছিলেন। এরকম অনেক, ফার্গুসন কলেজ যেটা পরবর্তীকালে হয়ে যায়। তাছাড়া মারাঠা এবং কেশরী পত্রিকার এডিটার, ভীষণ ইম্পর্টেন্ট। মারাঠা এবং কেশরী কার? বালগঙ্গাধর তিলকের। মারাঠারা কিসে ছিল? মারাঠা ইংলিশে ছিল এবং কেশরীটা মারাঠিতে ছিল। এগুলো ইম্পর্টেন্ট। হোম রুল লিখতে তোমরা জানোই। আরেকটা বিষয়, স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই উইল হ্যাভ ইট, এই কথাটা কে বলেছিল? এই কথাটা কিন্তু তিলক বলেছিলেন। এগুলো বলতে গেলে আরও মানে উনি গীতা রহস্য তিনি লিখেছিলেন। তিলক পড়ে উনি হচ্ছে গীতার রহস্য উদ্ঘাটন করলেন, তাই গীতা রহস্য এভাবে মনে রাখতে পারো। এবং আর্টিক হোম অফ দ্য বেদাস, মানে যে আর্যদের হোম অ্যাকচুয়ালি কোথায় ছিল সেই রিলেটেড কিন্তু আর্টিক হোম অফ দ্য বেদাস, সেটাও তিনি লিখেছিলেন। এছাড়াও তিলকের তো ভীষণ ইম্পর্টেন্ট রোল ছিল লখনৌ প্যাক্টে। তোমরা সকলেই জানো লখনৌ প্যাক্ট কবে হয়েছে বলো তো? লখনৌ প্যাক্ট হয়েছে 1916-তে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। দেখো, কংগ্রেস এবং মুসলিম লীগ 1907-এ সুরাজ স্প্লিটে, তো মানে এক্সট্রিমিস্ট এবং মডারেটটা চলে গেল। কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যেও সেরকম তো ছিল না। তো ওদেরকে মানে একসাথে করতে চাইলেন বারবার তিলক চাইলেন যে মানে কংগ্রেস মুসলিম সবাই একত্রিত হোক। তার জন্যই লখনৌ প্যাক্ট সাইন হলো কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে 1916 সালে। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। তাছাড়াও সুরাজ স্প্লিট, যে তোমরা জানোই যে সুরাজ স্প্লিটে হচ্ছে মানে এক্সট্রিমিস্ট এবং মডারেটদের মধ্যে যে একটা স্প্লিট হলো, সেখানকার মানে কারণটা কী ছিল? কারণ এক্সট্রিমিস্টরা চাইলো যে তিলককে আমরা প্রেসিডেন্ট করব, ওরা চাইলো, মডারেটরা চাইলো না রাসবিহারী ঘোষকে আমরা প্রেসিডেন্ট করব। তো এই রিলেটেড অনেক ইনফরমেশনই বললাম। আর একটা লাস্ট ইনফরমেশান, সেটা হলো যে 1 আগস্ট 1920-তে তিলক কিন্তু মারা গেছিলেন। 1 আগস্ট 1920, যেদিন কি বলো তো, যেদিন আমাদের নন কোঅপারেশন মুভমেন্ট সেটা হচ্ছে শুরু হয়েছিল, সেই দিনই তিলক কিন্তু মারা গেছিলেন। তো এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তো তিলক সম্পর্কে অনেক কিছুই বললাম। তো এইবারে নেক্সট হচ্ছে আমাদের যাব নেক্সট কোয়েশ্চেন। আফটার দ্য পার্টিশন অফ বেঙ্গল দ্য 2 নিউ প্রভিন্সেস হুইচ কেম ইনটু এক্সিস্টেন্স ওয়্যার। এবার বাংলার যখন পার্টিশন হলো 2টা প্রভিন্স হলো। কী আগের দিন তোমাদের আগের ব্লগ যারা দেখবে, আমি কিন্তু বই থেকে মডার্ন ইন্ডিয়ার যে স্পেকট্রামটা পড়ছিলাম তখন তোমাদের সাথে এটা শেয়ার করছিলাম। দেখো এই কোয়েশ্চেনটাই কিন্তু এসেছে। তো 2টো নতুন প্রভিন্স হয়েছিল। কী 2টো নতুন প্রভিন্স হয়েছিল, সেটা হচ্ছে একটা হবে বেঙ্গলের মধ্যে কি থাকবে? বেঙ্গলের মধ্যেই থাকবে ওয়েস্ট বেঙ্গল, বিহার, ওড়িশা এই দিকটা। আর আরেকটা হবে ইস্ট বেঙ্গল এবং আসাম, এই 2 ভাগে ভাগ হয়ে গেছিলো। এবার অপশান ওয়াইজ দেখো, আমি যদি এখানে মানে কোনো অপশানই মিলছে না। তুমি যদি যাও প্রথমে এলিমিনেট করো, নর্থ বেঙ্গল হবে না। এবার ইস্ট বেঙ্গল এবং আসাম, এটা তো একটা ছিল, তার সাথে তো ওয়েস্ট বেঙ্গল ছিল, এই যে ইস্ট বেঙ্গল, আসাম অ্যান্ড বেঙ্গল যেটাকে বলেছিল। তো এটাও হচ্ছে না, এখানে বেঙ্গলটাই নেই। এখানে ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, শুধু ওয়েস্ট বেঙ্গল না তো, বেঙ্গল
তো এটাও হচ্ছে না, তার জন্য আমি এই অপশানটা এটা করলাম যে হচ্ছে এটা হচ্ছে ইস্ট বেঙ্গল এবং বেঙ্গল। বেঙ্গল বলতে বাংলা, বিহার, ওড়িশাকে বোঝাচ্ছে, আর ইস্ট বেঙ্গল এবং তার সাথে আসামটা ছিল। তো এই অপশানটা করলাম। তোমরা জানিও তোমাদের কি মনে হয় এটা। আমার তো মনে হয় এই কোশ্চেনের আনসার এটাই হবে। এবারে নেক্সট হচ্ছে হু ফাউন্ডেড এ ন্যাশনাল সোসাইটি, আ ন্যাশনাল পেপার অ্যান্ড এ ন্যাশনাল স্কুল অ্যান্ড ন্যাশনাল জিমনাসিয়াজম মেড দ্য ওয়ার্ড ন্যাশনাল পপুলার। মানে ন্যাশনাল এই কথাটাকে খুব পপুলার কে করেছে? ন্যাশনাল মানেই আমরা জানি কি নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র ন্যাশনাল কথাটাকে ভীষণভাবে পপুলার করেছিলেন। তা ন্যাশনাল মানে কি নবগোপাল মিত্র। তাহলে কি ওনাকে ন্যাশনাল মিত্রও বলা হয়। মানে কি আমাদের মধ্যে ন্যাশনালিজমটাকে আরও বেশি মানে কি বলবো, আরও বেশি করে ন্যাশনালিজম ছড়িয়ে দেওয়ার জন্য, জাতীয়তাবোধ ছড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু ন্যাশনাল কথাটা ভীষণভাবে ইউনিটি আনার জন্য তিনি করলেন। নবগোপাল মিত্র বা ওনাকে ন্যাশনাল মিত্র বলা হয়। এটা ভীষণ আছে। হিন্দু মেলাকে তো কে স্থাপন করেছিলেন? হিন্দু মেলা হচ্ছে নবগোপাল মিত্রের হিন্দু মেলা। আর এখানে যারা যতীন্দ্রনাথ টেগর, রাজনারায়ণ বোস, সত্যেন্দ্রনাথ টেগর যে দেওয়া আছে, ওনারা সকলে কিন্তু হিন্দু মেলাকে সাপোর্ট করেছিলেন। তো চলো এবার নেক্সট কোয়েশ্চেন। মদনলাল ধিংরা মার্ডার্ড কার্জন উইলি ইন লন্ডন ইন 1909 অ্যাজ এ প্রোটেস্ট এগেন্স্ট। মদনলাল ধিংরা কেন কার্জন উইলিকে মেরে ফেলতে চায়? এমনি তো আর মারতে চাইবে না। তার কারণটা কী ছিল? তার কারণই হচ্ছে দ্য ইনহিউম্যান ট্রান্সপোর্টেশন অ্যান্ড হ্যাঙ্গিং অফ ইন্ডিয়ান ইউথদের কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হতো, ট্রান্সপোর্ট করে দেওয়া হতো, তাদেরকে মানে ফাঁসি দেওয়া হতো। এই জন্যই কিন্তু মদনলাল ধিংরা কার্জন উইলিকে কিন্তু ফাঁসি দিয়েছেন। কারণ মদনলাল ধিংরা যিনি ছিলেন রিটায়ার্ড ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি ছিলেন। তো দেখো এবারে মদনলাল ধিংরা যে লন্ডনে মারলেন, উনি কে ছিলেন? অ্যাকচুয়ালি হচ্ছে তিনি ছিলেন একজন স্টুডেন্ট যিনি লন্ডনে পড়াশোনা করতেন। এবং লন্ডনে কী ছিল সেই সময়? তিনি মেম্বার ছিলেন ইন্ডিয়া হাউস যেটা লন্ডনে অবস্থিত, তার মেম্বার কিন্তু ছিলেন হচ্ছে মদনলাল ধিংরা। 1905-এ ইন্ডিয়া হাউস তৈরি হয়েছিল। এবং কে করেছিল? ভীষণ ইম্পর্টেন্ট বিসিএসের জন্য শ্যামজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়ান হাউস তৈরি করেছিলেন 1905-এ। আর তার একটা মানে নিউজ পেপারের নাম কী ছিল? দ্য ইন্ডিয়ান সোশিওলজিস্ট। এটাও ভীষণ আসে, দ্য ইন্ডিয়ান সোশিওলজিস্ট শ্যামজি কৃষ্ণ বর্মা। দ্য ইন্ডিয়ান সোশিওলজিস্ট শ্যামজি কৃষ্ণ বর্মা এই নিউজ পেপারটা চালু করেছিলেন। তার সাথে ইন্ডিয়া হাউস তৈরি করেছেন লন্ডনে। কী জন্য? যাতে ইন্ডিয়া থেকে যে সমস্ত স্টুডেন্টরা আসছে তাদের জন্য একটা হোস্টেল, একটা হাব তৈরি করার জন্য, সেখানে তারা একটু ন্যাশনালিজম নিয়ে তাদের প্ল্যান পরিকল্পনা নিয়ে ডিসকাস করবে, তার জন্য ইন্ডিয়া হাউস তৈরি করা হয়েছিল। শ্যামজি কৃষ্ণ বর্মা একজন লয়ারও ছিলেন। তো দেখছো এইভাবে মানে জাস্ট লিঙ্ক করে যদি পড়ো তাহলে ভীষণ ভালো লাগবে, গল্পের ছলে হয়ে যাবে। এবার নেক্সট, হু গেভ দ্য টাইটেল রানী টু দ্য নাগা ওম্যান লিডার গুইডেনলুইকে কে রানী উপাধি দিয়েছেন? রানী গুইডেনলুই বলা হয়। তো জওহরলাল নেহরু এই টাইটেলটা দিয়েছিলেন। দেখো উনি যখন 1937 সালে যখন 1937 সালে মানে গুইডেনলুই যখন 1937 সালে জেলে ছিলেন, কোথাকার জেলে ছিলেন? শিলং জেলে ছিলেন। তখন দেখা করতে যান যে নেহরু ওনার সাথে, যিনি ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিলেন, গিয়ে তখন রানী টাইটেলটা দিয়েছিলেন। তার কারণ কি? তিনি হিরাকা মুভমেন্টের সাথে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে জড়িত ছিলেন। তার জন্যই ব্রিটিশের কারণ কি রিভাইভাল অফ নাগা ট্রাইবাল রিলিজিয়ন, তাদের রিভাইভাল চেয়েছিলেন, পুনরুজ্জীবন এবং সেলফ রুল, নিজেরাই শাসন করবে, এটা চেয়েছিলেন, হিরাকা মুভমেন্ট করেছিলেন। তার জন্য কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের তরফ থেকে ওনাকে একদম জেলে ভরায়, ওনার ইমপ্রিজনমেন্ট করা হয় ওনাকে। তো সেক্ষেত্রে তারপরে তিনি তো জেলে থাকলেন, তখন শিলংয়ে ওনার সাথে দেখা করতে গেলেন 1937-এ জওহরলাল নেহরু, গিয়ে রানী টাইটেল দিলেন এবং বললেন যে ভারত স্বাধীনতা পেলে মানে আমরা একটু ক্ষমতা পেলেই আপনাকে ছাড়া হবে। তো সেই 1947-এর পর কিন্তু সত্যি ওনাকে ছাড়াও হয়েছিল এবং উনি পদ্মভূষণ টাইটেলও পেয়েছিলেন সম্ভবত। তো দেখো জওহরলাল নেহরু রানী টাইটেল দিয়েছিলেন, ভীষণ ইম্পর্টেন্ট। এবার নেক্সট, দ্য ব্রেন বিহাইন্ড দ্য বোম অ্যাটাক অন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ অ্যাজ চাঁদনি চক দিল্লি ইন ডিসেম্বর 1912 ওয়াজ। এবার ব্রেনটা কে ছিল? এই যে দিল্লি কনস্পিরেসি যেটাকে বলি না আমরা, লর্ড হার্ডিঞ্জের ওপরে চাঁদনি চকে যখন প্রসেশন হচ্ছিল তখন বোম মারা হলো। কারণ কি? লর্ড হার্ডিঞ্জ সেই সময় আমরা দেখেছি, এর আগের দিন পড়ছিলাম যে যখন বঙ্গভঙ্গ হয় লর্ড কার্জন ছিল, তারপরে যখন স্বদেশি মুভমেন্টগুলো হলো তারপরে আর কি পরের দিকে তখন লর্ড মিন্টো ছিল, সেই সময় লর্ড মিন্টো টু মানে স্বদেশিরও পরে আর কি 1905-এর পর থেকে লর্ড মিন্টো টু ছিল 1910 পর্যন্ত। তারপরে 1910 থেকে 16 পর্যন্ত ছিলেন হচ্ছে লর্ড হার্ডিঞ্জ টু, যিনি ভাইসরয় ছিলেন। তো সেই সময়কালে কিন্তু রাসবিহারী বোসের এটা মাথাতেই ছিল, ব্রেনেই ছিল যে মানে ওনাকে মারার, কিন্তু উনি মারা গেলেন না, ওনার অ্যাসিস্ট্যান্ট মারা গেলেন। এরকমই তো করলো, মানে আসল লোককে মারতে গিয়ে অন্য লোক মারা গেল।
তো এটা ব্রেন চাইল্ড ছিল কিন্তু রাসবিহারী বোসের, কিন্তু কাজটা কে করলেন? কাজটা করলেন কিন্তু বসন্ত কুমার বিশ্বাস এবং ওনার সাথে আরও 2-3জন ছিলেন, তারা কাজটা করলেন হেল্প করে, কিন্তু মেন বোমটা মারলেন হচ্ছে বসন্ত কুমার বিশ্বাস। তার জন্য ওনাকে 1915 সালে কিন্তু মানে ফাঁসিও দেওয়া হয়। আর রাসবিহারী বোস তো তখন জাপানে পালিয়ে গেলেন পিএন টেগর নাম নিয়ে। তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। দেখো মনে হচ্ছে কিন্তু এই যে মোটামুটি 1 2 3 4 5 6 7 7টা কোয়েশ্চেন, কিন্তু আমরা কতগুলো কোয়েশ্চেন করলাম কিংবা আলোচনা করলাম এই 7টা কোয়েশ্চেনের মাঝে, তোমরা আমাকে গুনে বলবে যে কত কি আমাদের আলোচনা হয়ে গেল। এইভাবেই অপশানটাকে ধরে ধরে বিভিন্ন, আমরা যদি হিস্ট্রি পড়তে থাকি তাহলে যারা নতুন পড়ছো তাদেরও একটু অল্প ছড়ে শোনা হয়ে যাবে, যারা পুরানো পড়ছো তাদের রিভিশন হয়ে যাবে। তো চলো এইবারে আমি তোমাদের সাথে কি শেয়ার করবো বলো তো। হিস্ট্রি তো করলাম, যেহেতু আমি যেটা পড়ি মাঝে মাঝে যেটা পড়ি তার কিছু অংশ তোমাদের সাথে আমি মানে শেয়ার করি আর কি। তো হিস্ট্রিটা হয়ে গেল আজকের মতো। এইবারে আমি তোমাদের সাথে একটু হলেও ইংলিশটা শেয়ার করব, মানে অল্প অল্প করে পড়লে আমাদের মানে মাথাতেও কম চাপ পড়বে। চলো ইংলিশটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো এইবারে দেখো এখানে আমরা আগের দিন কিন্তু 2023 থেকে 18 অবধি আমাদের করা হয়ে গেছিলো। তোমরা যারা দেখোনি আগের দুটো ব্লগ দেখে নিতে পারো, আশা করি হেল্পফুল হবে। তো 2017 কোয়েশ্চেন এবার আমরা আসছি। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। আমরা এখানে সিনোনিম আলামোড মানে কি? ভীষণ ফ্যাশনেবল। আলামোড আছে না, মানে ফ্যাশনেবল বা স্টাইলিশ বা ট্রেন্ডি, প্রচলিত রীতি অনুযায়ী যেটা চলছে বা এই রীতি অনুযায়ী। আলামোড মানে কি? ফ্যাশনেবল। ভীষণ ইম্পর্টেন্ট এই সিনোনিমটা। চিপ মানে তোমরা সকলেই জানো সস্তা, এক্সপেন্সিভ মানে দামি, আর কনভেনিয়েন্ট মানে সুবিধাজনক। আচ্ছা আমি যে এই সেশনগুলো শেয়ার করছি, শুরু করেছি কিংবা করব, এটা কি তোমাদের জন্য কনভেনিয়েন্ট মনে হচ্ছে? তোমরা আমাকে কমেন্টে জানিও। তো নেক্সট 66-এ কী আছে? দ্য লিসেনার্স ওয়ার ডিলাইটেড বাই দ্য মিউজিক কনসার্টে যারা একদম ডিলাইটেড হয়ে গেল, আনন্দিত হয়ে গেল, বা প্লিজড বা গ্ল্যাড বা হ্যাপি হয়ে গেল। তো ডিলাইটেড মানে কি? হ্যাপি হলে কি হয়? সারপ্রাইজ না অ্যাঙ্গার না, হ্যাপি হলে আমরা কী হয়? এক্সাইটেড হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, এক্সাইটেড উত্তেজিত হয়ে যায়, তাই ডিলাইটেড মানে হচ্ছে এক্সাইটেড। এবার সিনেমা মেবি ইউজ টু ইট। সিনেমা মানে কি? সিনেমা মানেই থিয়েটার, এটা তোমরা সকলেই জানো কম বেশি। এইবারে আমরা নেক্সট কোয়েশ্চেনে 2016-তে কী আসছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কুইন্টেসেন্সিয়াল সেটা এসছে। এটা মানে কি? এটা মানে মোস্ট টিপিক্যাল এক্সাম, মানে একদম টিপিক্যাল বা ক্লাসিক বা এটাই আইডিয়াল বা এটাই বেস্ট, বা কুইন্টেসেন্সিয়াল মানে সর্বোৎকৃষ্ট উদাহরণ। এই যে মানে উচ্চারণগুলো, প্রোনাউন্সিয়েশনগুলো কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট, তো তোমরা একটু দেখে নেবে। তো মোস্ট টিপিক্যাল এক্সাম্পল মানে হচ্ছে কুইন্টেসেন্সিয়াল, হলো মানে সারাংশ বা একদম বিশুদ্ধ এই টাইপের বোঝায়। এইবারে আমরা আসবো নেক্সট হচ্ছে ইমব্রগলিও মানে কি? ইমব্রগলিও মানে খুব এমব্রগলিওতে আছি আমি, মানে কি খুব জটিল পরিস্থিতি বা খুব গোলমাল বা খুব কমপ্লিকেটেড সিচুয়েশান বা কনফিউজড একটা সিচুয়েশান, মানে কি করব বুঝতে পারছি না এরকম একটা বিষয়। তাহলে এমব্রগলিও মানে কি? কমপ্লিকেটেড সিচুয়েশান। তাহলে কি হবে এখানে? কনফিউজড সিচুয়েশান হয়ে যাবে আনসারটা, হলো। এইবারে দেখো ক্যাকোফোনি, ক্যাকো মানেই বাজে, কর্কশ। ক্যাকোফোনি, ফোন মানেই যে আওয়াজ শব্দ, ক্যাকোফোনি মানে কর্কশ শব্দ। আর কনফেশন মানে তো তোমরা জানো যে কনফেস করতে বলে, স্বীকারোক্তি দিতে বলে অনেক সময় আসামিকে, মানে সে কনফেশন মানে স্বীকারোক্তি বা অ্যাকনলেজ করা কাউকে। আর ক্যান্ডিড মানেই তো জানো অকপট, ক্যান্ডিড মানে বা ফ্র্যাঙ্ক যেটাকে বলতে পারো। এবার নেক্সট মেলিফ্লুয়াস, মেলি মানেই মধুর, মনে রাখবে। মেলি মানে ফ্লুয়াস মানে যেটা শুনতে ভালো লাগে, তাহলে সুমিষ্ট বা সুইট সাউন্ডিং। মেলিফ্লুয়াস মানে কি? সুইট সাউন্ডিং বা সফট বা সুইট এরকম। তাহলে আমাদের সবসময় মেলিফ্লুয়াস সাউন্ড শুনতে ভালো লাগে, আমাদের কিন্তু ক্যাকোফোনি ভালো লাগে না। তো হলো এইবারে আমরা আবার নেক্সট আলোচনা করব, সেটা হলো 2016 সাল দেখো হয়ে গেল আমাদের। তো 17 হলো, 16 হলো, এবার আমরা যাব হচ্ছে 2015-তে। বুক মেবি ইউজ টু, বুক মানে কি? বুক টিকিট বুক বলে না, বুক মানে হচ্ছে টিকিট, হলো। এবার জেনরা বা এটা কি? জনরা, তোমরা কীভাবে উচ্চারণ করো বলবে, এটা কিন্তু উচ্চারণগুলো একটু ডিফিকাল্ট। মানে হচ্ছে ক্যাটাগরি বা এই জনরাতে পড়ে, এই আর্টটা বা এই লিটারেচারটা বা এই টাইপ বা রীতি বা ধরন বা বিভাগ বা প্রকার, মানে একটা স্পেসিফিক ক্যাটাগরিতে পড়ে, হলো। এবার কি? সফার, আর একটা কি? সফার মানে কি? চালক। দেখো না যে বড় বড় সেলিব্রিটিরা যায় তাদের কিন্তু চালক থাকে, পার্সোনাল ড্রাইভার থাকে, তখন তাদেরকে সফার বলবে, তারা কিন্তু গেট খুলে দেয়, সেটা হচ্ছে সফার বা পেশাদার চালক বা ব্যক্তিগত ড্রাইভার বোঝায়। দেখো জনরি মানে হচ্ছে কাস্টম, ম্যানার, স্টাইল এই টাইপের। তো এইখানে একটু ছোটো ছোটো করে দেওয়া আছে, সেগুলো আরও বেশি খুঁজে যদি পড়া যায় সেটা আরও বেশি হেল্পফুল হবে। তো
তো চলো তোমাদের সাথে আমি কিন্তু আজকে অনেকটাই শেয়ার করলাম 2015, 16 এবং 17 যে প্রিভিয়াস ইয়ার ইংলিশ সিনোনিম এসেছিলো সেটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। এবং তার সাথে আরেকটা যেটা নতুন আজকে থেকে আমি সিরিজ শুরু করলাম সেটা হচ্ছে হিস্ট্রি, ইন্ডিয়ান যে ফ্রিডম স্ট্রাগলটা আমি যেটা একটু একটু করে পড়ার চেষ্টা করছি সেটাই প্রিভিয়াস ইয়ার আমি নিজেও করছি এবং সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কারণ আমি তো কোনো টিচার নই, আমি তোমাদের মতোই পড়ছি, একটু হয়তো বেশ কিছুদিন ধরে পড়ছি, কিছু বছর ধরে পড়ছি। ওই আর কি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই টপিক রিলেটেড তোমরা যত বেশি লিখবে, ধরো কমেন্টে লিখলে তোমাদেরও কিন্তু মনে থাকবে, আর আমারও কিছু না জানার থাকলে জানা হয়ে যাবে। আর এই যে এইভাবেই সিরিজ আমি কন্টিনিউ করব কি না তোমরা সেই বিষয়ে একটু জানিও। কারণ আমার ইচ্ছে আছে এরকমভাবে একটা কি দুটো করে সাবজেক্ট ধরে ধরে, দেখুন আমি ইংলিশ আর হিস্ট্রিটা আমি নিজেও পড়ছি, তাই তোমাদের সাথে তার প্রিভিয়াস আমার যা ম্যাটেরিয়াল আছে সেগুলোর থেকে একটু পড়ার চেষ্টা করছি, তার সাথে সাথে এই প্রিভিয়াস ইয়ারগুলো নিজে সলভ করার চেষ্টা করছি। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো এইভাবে কি আমি করব। এরপরে ইচ্ছা আছে হিস্ট্রিটা পুরোটা কভার করব, হিস্ট্রি ইংলিশ সমস্ত টপিক করার পরে একটু একটু করে তারপরে একদম পুরো টপিক ওয়াইজ, ধরো সিনোনিমটা 1 ঘন্টার একটা ভিডিও দিলাম যে পুরো সিনোনিমটা এর মধ্যে কভার হবে, কিংবা পুরো ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলটা এর মধ্যে 1-2 ঘন্টার মধ্যে কভার হবে। ইচ্ছে আছে, এখন দেখা যাক কী হয় জানি না। তো কিন্তু আমি একটু টুকরো টুকরো করে যেমন করছি সেরকম করব। এখন ধরো ইংলিশ আর হিস্ট্রি শেষ করলাম, তারপরে ধরো আমি জিওগ্রাফি ধরলাম, সায়েন্স ধরলাম, এরকম একটা দুটো করে সাবজেক্ট করে আমি তোমাদের নিজেও পড়বো, তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা জানিও যে তোমরা এইভাবে দেখতে চাও কি না ভিডিও। তো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ। আর সবসময় আমার সাথে তো থাকে রাধারানী এবং কৃষ্ণ, মানে আমি অনেক বেশি এনার্জি পাই। তো তোমরাও যদি এরকম একটু স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করো তাহলে দেখবে যে মানে তোমাদেরও মনটা বেশ শান্ত হবে, পড়াশোনায় মন বসবে, মানে কনসেন্ট্রেশনটা অনেকক্ষণ তোমরা ধরে রাখতে পারবে।